হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রথমেই বলে রাখি, আজকে একদম ছোট্ট একটা ক্লাস হবে। অ্যাকচুয়ালি তোমাদের এনসিইআরটির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি তার এনসিইআরটির চ্যাপ্টার গুলোর শেষে যে সামারি থাকে সেটা করাচ্ছি, প্রত্যেকটা ইউনিটের প্রথমে যে ইন্ট্রোডাকশন থাকে সেটা করাচ্ছি, সায়েন্টিস্টদের সম্পর্কে পড়াচ্ছি। এই যে কাজগুলো করছি, এগুলো করাটা যে কতটা জরুরি সেটা তুমি লাস্ট ইয়ার নিটের কোয়েশ্চেনে দেখে নিয়েছো। তো বেসিক্যালি এইবার তোমাদের ইউনিট 4 যেটা রয়েছে, যেখানে প্লান্ট ফিজিওলজির ওপরে যে ইউনিটটা, সেটার ওপরে যে ইন্ট্রোডাকশনটা রয়েছে সেটা আজকে পড়িয়ে দেবো। কিন্তু সেটা একদম পুচকি, মানে তুমি দেখলেই বুঝতে পারবে, দেখো এইটুকু ইন্ট্রোডাকশন রয়েছে, এটা ইংলিশে এটা বাংলায়। এবার তুমি বলতে পারো যে ম্যাম এটা আর কি আছে, এটা তো না পড়লেই হয়। অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আছে, ঠিক যেরকম রিডাকশনিস্ট বায়োলজির কোয়েশ্চেনটা ছিল যেটা লুকিয়ে ছিল, যেটা আমরা সবাই মিস করে গেছি, সেরকম একটা প্রশ্ন এখানে লুকিয়ে আছে। সেই প্রশ্নটাও আমি তোমাদের জন্য করে এনেছি ইংলিশ বাংলা দুটো ভার্সনে। তাই জন্য সেটা তো দিয়ে দিতেই পারে, আবার তোমার 4+1 5 নম্বর যাবে, তাই সেটা কোনো দরকার নেই। চলো এটা আমরা করে নিই। তাই জন্য ছোট্ট একদম ভিডিও হবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিজ জার্নিতে তোমার পাশে আমি কন্টিনিউয়াস থাকবো। চলো শুরু করি। তো প্লান্ট ফিজিওলজি তার যে ইউনিট, সেই ইউনিটের ইন্ট্রোডাকশন এটা। তো দেখো এনসিইআরটি কি বলছে দেখা যাক। The description of structure and variation of living organisms over a period of time ended up as two apparently irreconcilable perspectives on biology. মানে কি? মানে দীর্ঘ সময় ধরে সজীব বস্তুর গঠন এবং বৈচিত্র্যের বর্ণনা স্পষ্টতই জীববিদ্যার পরস্পর বিরোধী দুটি পটভূমিকাতে গিয়ে শেষ হয়। The two perspectives essentially rested on two levels of organizational life forms and phenomena. তো এই দুটো পটভূমিকা মূলত জীবনের ধরন ও ঘটনাবলীর সংগঠনের দুটি স্তরের উপর প্রতিষ্ঠিত। তো তুমি জানো যে বহু বছর ধরে যে লিভিং অর্গানিজম রয়েছে, সজীব বস্তু রয়েছে, তাদের স্ট্রাকচার কি, মানে তাদের কিরকম গঠন, তাদের ভ্যারিয়েশন, প্রচুর 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 রকমের ভ্যারাইটি রয়েছে। সেই সবকিছু আলটিমেটলি বলা হচ্ছে যে এটার দুটো আমরা এই সব দেখে আমরা দুটো টপিকে কনক্লুড করতে পারি। ঠিক আছে, ওয়ান ডেসক্রাইবড অ্যাট organismic and above level of organization, while the second described at cellular and molecular level of organization. This is important. এদের মধ্যে একটি সজীব বস্তু সংক্রান্ত এবং দেহ সংগঠনের উপরের স্তরে বর্ণিত, এবং অপরটি কোষীয় ও দেহ সংগঠনের আণবিক স্তরে বর্ণিত। তো এই যে দুটো কনক্লুশনে আমরা আসতে পারি, দুটো সাবজেক্টে আমরা কনক্লুড করতে পারি, তার মধ্যে একটা হলো অর্গানিজমিক লেভেল। অর্গানিজমিক লেভেল মানে কি? অর্গানিজমিক লেভেল মানে হচ্ছে মূলত সজীব বস্তু সংক্রান্ত, মানে তুমি বলতে পারো ইকোলজির কথা, যে একটা পার্টিকুলার, যদি আমি জঙ্গলের কথা বলি, সেই জঙ্গলে বাঘ রয়েছে, হরিণ রয়েছে, বিভিন্ন রকমের পশু রয়েছে, বাঁদর রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, হাজারে হাজারে নানা রকমের জীব বৈচিত্র্য দেখতে পাচ্ছ, প্লাস উদ্ভিদ নানা রকমের। তারপরে জঙ্গলটার মধ্যে যদি কোনো একটা পুকুর থাকে, সেই পুকুরে আবার ব্যাং ফ্যাং রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এইগুলোকে কিন্তু আমরা বলতে পারি সজীব বস্তু সংক্রান্ত বা অর্গানিজমিক। আরেকটা হচ্ছে সেলুলার এন্ড মলিকিউলার লেভেল, যেটা কিনা কোষীয় ও দেহ সংগঠনের আণবিক স্তরে। মানে কি? মানে স্ট্রেট চলে যাও একটা সেলের মধ্যে। একটা সেলের মধ্যে কি রয়েছে, কারণ দেখো সে অ্যানিমেল হোক আর প্লান্ট হোক আর যাই হোক না কেন, আলটিমেটলি সেল নিয়ে তৈরি হবে। সেলের ভেতরে কি রয়েছে, একটা সেলের মধ্যে নিউক্লিয়াস, তার ভেতরে জিন, সেই জিন কিরকম দেখতে, সেই জিন কি বা করে, সেই জিনের কাজ কি। মলিকিউলার লেভেলে ডিএনএ কিরকম দেখতে, আরএনএ কিরকম দেখতে, ডিএনএ আরএনএ এর ফাংশন কি। তো এই দুটো জায়গায় মোটামুটি কনক্লুড করা যেতে পারে সমস্ত লিভিং অর্গানিজম নিয়ে পড়াশোনা করার পরে। The first resulted in ecology and related disciplines, যেটা তোমাকে এক্ষুনি আমি বললাম, যে প্রথমটি থেকে বাস্তুবিদ্যা এবং এর সম্পর্কিত শাখা সৃষ্টি হয়েছিল, যেটা তোমাকে বললাম যে অর্গানিজমিক কথাটার মানে, সজীব বস্তু সংক্রান্ত কথাটার মানে। The second resulted in physiology and biochemistry, আর দ্বিতীয়টি থেকে প্রসূত হয়েছিল শরীরবিদ্যা ও জৈব রসায়নিক শাখা। কারণ
ডিএনএ, আরএনএ, প্রোটিন, এগুলো তোমাকে কোথায় পড়তে হবে? তোমার বায়োকেমিস্ট্রিতে পড়তে হবে, মলিকুলার বায়োলজিতে পড়তে হবে, ফিজিওলজিতে পড়তে হবে, যে সেলের মধ্যে কি কি ঘটছে। যেমন তোমার মেটাবলিজম, মেটাবলিজম তুমি কোথায় পড়বে? মেটাবলিজম মানে বিপাক, গ্লাইকোলাইসিস কিভাবে হচ্ছে, ক্রেস সাইকেল কি করে হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি করে হচ্ছে, এটিপি কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। Description of physiological processes in flowering plants as an example is what is given in the chapters in this unit. তো এখানে বলছে যে এই এককের অধ্যায়গুলোতে উদাহরণ হিসেবে বর্ণিত সপুষ্পক উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে বর্ণনা হলো তা যা উপরে বলা হয়েছে। তো এই ইউনিটটা যেহেতু প্লান্ট ফিজিওলজি নিয়ে কথা বলছে, তো এখানে মেইনলি প্লান্টেরই ফিজিওলজি বা উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়েই কথা বলা হবে। অফকোর্স এখানে তুমি ফটোসিনথেসিস দেখতে পাবে, এখানে তুমি রেসপিরেশন দেখতে পাবে, উদ্ভিদের শ্বসন, যেহেতু এটা প্লান্ট ফিজিওলজি ইউনিট। The processes of mineral nutrition of plants, photosynthesis, transport, respiration, and ultimately plant growth and development are described in molecular terms, but in the context of cellular activities and even at organism level. উদ্ভিদের খনিজ পুষ্টি, সালোক সংশ্লেষ, পরিবহন, শ্বসন এবং সর্বশেষ উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের প্রক্রিয়াগুলো আণবিক পরিভাষায় বর্ণনা করা হলেও তা হয়েছে কোষীয় কার্যাবলী নিরিখে, এমনকি সজীব বস্তু স্তরে। দেখো, প্রথম কথা হচ্ছে যে এখানে এতগুলো তোমাদের এখন সিলেবাসে নেই, ঠিক আছে? যেমন মিনারেল নিউট্রিশন তোমাদের এখন সিলেবাস থেকে বেরিয়ে গেছে, ট্রান্সপোর্টটাও তোমাদের এখন সিলেবাসে নেই। আপাতত তোমাদের ফটোসিনথেসিস পড়তে হবে, সালোক সংশ্লেষ, রেসপিরেশন বা উদ্ভিদের শ্বসন পড়তে হবে, প্লান্ট গ্রোথ উদ্ভিদের বৃদ্ধি এবং ডেভেলপমেন্ট মানে পরিস্ফুরণ, এই সংক্রান্ত ব্যাপারগুলো তোমাকে জানতে হবে। সেগুলো তুমি মলিকিউলার লেভেলেও পড়বে, সেলুলার অ্যাক্টিভিটিসও পড়বে। তুমি দেখবে যে কিভাবে ফটোসিনথেসিস হয়, একটা সেলের মধ্যে অ্যাকচুয়ালি কি ঘটছে, একটা সেলের মধ্যে উদ্ভিদের কি করে রেসপিরেশন হচ্ছে, শ্বসন হচ্ছে, এগুলো। Wherever appropriate, the relation of the physiological processes to environment is also discussed. যেখানে যথাযথ মনে হয়েছে সেখানেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোর সাথে পরিবেশের সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়েছে। যেখানে যেখানে দরকার পড়ছে সেখানে কিন্তু তোমার এই প্লান্ট ফিজিওলজির সাথে এনভায়রনমেন্ট কিভাবে কাজ করে সেটাও, যেমন তুমি ফটোসিনথেসিসে দেখতে পারবে C3 প্লান্ট একভাবে কাজ করে, C4 প্লান্ট একভাবে কাজ করে। কোনো প্লান্ট ড্রাই জায়গায় জন্মালে একরকম কাজ করছে, কোনো প্লান্ট হিউমিড যেখানে রয়েছে, হিউমিডিটি রয়েছে সেখানে একরকম কাজ করছে। তো পরিবেশের সাথে কিভাবে ওরা খাপ খাওয়াচ্ছে সেটাও তুমি পারো। তো এই যে জায়গাটুকু বলেছে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে লাইনটা এবং যেখান থেকে কোয়েশ্চেন হতে পারে সেটা আমি তোমাদের জন্য করে নিই। দেখো, এখানে তোমাকে দুটো স্টেটমেন্ট আমি এনেছি, অ্যাকচুয়ালি এখান থেকে শুধু এটাই প্রশ্ন হয়। প্রথম স্টেটমেন্ট, অর্গানিজমিক লেভেল অফ অর্গানাইজেশন রেজাল্ট ইন ইকোলজি অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিন। সজীব বস্তু সংক্রান্ত সংগঠন বাস্তুবিদ্যা ও এর সম্পর্কিত শাখা সৃষ্টি করে, এটা আমরা এক্ষুনি দেখলাম। তো এটা ট্রু স্টেটমেন্ট। সেলুলার অ্যান্ড মলিকুলার লেভেল অফ অর্গানাইজেশন রেজাল্ট ইন ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। কোষীয় এবং দেহ সংগঠনের আণবিক স্তর থেকে সৃষ্টি হয় শারীরবিদ্যা এবং জৈব রসায়ন, এটাও ট্রু স্টেটমেন্ট। দেখো, এই দুটো স্টেটমেন্টই তোমার এখান থেকে জানা দরকার। অর্গানিজমিক লেভেল মানে কি, তার থেকে ইকোলজি তৈরি হচ্ছে, আর সেলুলার আর মলিকুলার লেভেল অফ অর্গানাইজেশন মানে কি, তার থেকে ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি আসছে। এই দুটো তোমাকে জানতে হবে। এখান থেকে এই প্রশ্নটা আসতেই পারে। এবার সেটা এরকম স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনও আসতে পারে, অ্যাসাম্পশন রিজন করে দিতে পারে, বা হয়তো নর্মাল কোনো ওয়ান লাইনার কোয়েশ্চেনও করতে পারে। যেভাবেই হোক, কিন্তু এই জায়গাটা থেকে এই প্রশ্নটা হয়, সেই জন্যই আমি এটা করলাম। এটা অনেকটা তোমার রিডাকশনিস্ট বায়োলজির কোয়েশ্চেনটার মতো করে দিতে পারে। এমটি আজকাল যেরকম প্রশ্নের লেভেল শুরু করেছে এটা করে দিতে পারে, ঠিক আছে? তাই জন্য আমি এটা তোমাদের ফোকাসে রাখলাম, যাতে তোমাদের এটা বুঝতে পারো। যারা তোমরা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো অবশ্যই এই কোয়েশ্চেনটা স্ক্রিনশট নিয়ে নাও। যারা আমার ব্যাচ থেকে দেখছো, পেইড ব্যাচ থেকে, তারা তো সবকিছু যেভাবে পিডিএফ পাও সেভাবে পেয়ে যাবে। তো এইভাবে তুমি অনেক অনেক কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইংলিশ বাংলা দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবে। পিডিএফ প্রচুর পাবে তুমি, যেখানে যথেষ্টভাবে ইংলিশ বাংলা দুখানা তোমাকে পড়ানো হবে। এরকম ভাবার কোনো কারণ নেই ম্যাম আমি বেঙ্গলি মিডিয়াম, আমি কোথায় বাংলায় প্রশ্ন পাবো। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মাই পেইড ব্যাচ। আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ
দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।